বন্ধুরা, আমাদের পূর্ব নির্ধারিত বিষয় পরিবেশ রক্ষায় বৃক্ষ বিষয়ের উপর আমাদের পূর্ব ঘোষিত যে আমাদের ফেসবুক লাইভ, আমরা লাইভে যুক্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত আছেন আহ সহ হাজার অনেক 33,000-এর উপরে গাছ রোপণকারী একজন বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। শাহজালালের ভূমি সিলেট থেকে শাহ সিকান্দার আহমেদ শাকির ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আহ এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমরা সরাসরি আমাদের খুব অল্প সময়ের লাইভটি শুরু করছি। সাকিব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমার সাউন্ড ঠিক আছে তো না? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আহ হ্যাঁ, অবশ্যই। শাকির ভাই, আপনি এখন পর্যন্ত এর আগে বা আপনার সাথে কিছুদিন আগে কথা হলো, আপনার 33,300 কতগুলো গাছ আপনি বলছিলেন। এই মুহূর্তে আপনার গাছের সংখ্যা কত, যদি একটু জানাতেন আমাদেরকে। 33,349টি। আচ্ছা, আপনার 33,349। গাছ রোপণের সংখ্যা হচ্ছে 33,349টি গাছের চারা আপনি এখন পর্যন্ত আহ, মানে রোপণ করেছেন, তাই তো? তো আমরা জি। খুব বেশি সময় নিব না আজকের লাইভে। আমরা খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছ থেকে জানবো। আপনি যেহেতু 33,000-এর উপরে গাছের চারা আপনি রোপণ করেছেন, আপনার গাছের চারা রোপণের প্রতি আপনার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় একটি অভিজ্ঞতা আপনার আছে। আহ, সেই অভিজ্ঞতা থেকে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি আমাদেরকে শেয়ার করবেন। প্রথমত হচ্ছে, আহ আজকে তো মে মাসের 8 তারিখ। এই সময়টা বা কিছুদিন পরে এখন থেকে শুরু হচ্ছে এই গাছ লাগানোর একটা মৌসুম হিসেবে ধরে নেওয়া যায়। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সোসাইটি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো গাছের চারা রোপণের একটা উৎসব করে থাকে। এটা আমরা পজিটিভলি দেখছি। তো এটা যেন পজিটিভলি, আসলে পজিটিভই হয়। মানে একটা গাছের চারা রোপণ, আমি একটা স্কুলে কি ধরনের গাছের চারা রোপণ করতে পারি, বা একটি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বা মসজিদ মাদ্রাসা বলেন, বা পুকুর পাড়ে বলেন, বা ফসলের জমির পাশে বলেন, বা বসবাসের জায়গার আশেপাশে বলেন, অথবা হাওড় অঞ্চলে যারা আছে, বেড়িবাঁধ আছে বিভিন্ন, ওই জায়গাগুলোতে কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে। মানে হচ্ছে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে, পরিবেশের ভারসাম্যটি যেন রক্ষা করে, এই প্রেক্ষাপটটাকে সামনে রেখে আপনি আমাদেরকে কিছু তথ্য দিবেন আশা করি। তো আপনি আহ, আমরা যদি হাওড় অঞ্চলের কথা চিন্তা করি, যে হাওড় অঞ্চলে বিভিন্ন বেড়িবাঁধ আছে, ওখানে তো ফসলের জমি বেশি, ওখানে কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে, বা আহ, বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে, যদি এই বিষয়ে প্রাথমিকভাবে কিছু আমাদেরকে ধারণা দেন। আমি করজ গাছ নিয়ে যদি বলি, আমি করজ গাছের একটা বৈশিষ্ট্য দেখলাম, যেটা শিকড়টা আচ্ছা, মাটিটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এবং আচ্ছা, কামরাঙ্গা গাছ এগুলা এবং চালতা গাছ, এগুলা খুব গভীরে শিকড় যায় এবং মাটিটাকে চারপাশ থেকে ঘিরে রাখে। যার কারণে বুঝে রাখেন। করজ গাছটাই দেখ, করজ গাছটা যদি বিশেষ করে হাওড় অঞ্চলে বেড়িবাঁধে, বেড়িবাঁধে যদি করজ গাছ, রেন্টিকুরই গাছ, এগুলা যদি বেশি পরিমাণে রোপণ করা যায়, তাহলে যেভাবে বাঁধ রক্ষা করা সম্ভব, একইভাবে আবার বাঁধ রক্ষা করা হিসাবেও সম্ভব, আবার বাঁধ ভেঙে যাবে না। এক আর দ্বিতীয়ত মাটিটাও সরে যাবে না, এটাকে মাটিটাও সংরক্ষণ থাকলো, মাটি ক্ষয়রোধ থাকবে, হলো। আচ্ছা। এই করজ গাছগুলা, তারপরে জারুল গাছ, এই ধরনের গাছগুলা হাওর অঞ্চল কেন্দ্রিক হলে খুব উপকার হয়। এরা পানিতে মারা যায় না, এদের বৈশিষ্ট্যটা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বুঝতে পারছি। তাহলে হচ্ছে ওই আসলে গাছ লাগানোটা যেন আমাদের শুধু উৎসবই না হয়, এটা যেন কাজে লাগে। আমরা গাছ রোপণ আবার করলাম, আমরা আবার আর একটা বিষয় আছে না আরেকটা কথা। বক্তৃতায়। বলেন ভাই, সাথে ভাই। হ্যাঁ, আরেকটা বিষয় আছে। অনেকে মনে করে হাওর অঞ্চলে যে আমি একটা ধরেন একটা বেড়িবাঁধের উপরে সবাই চিন্তা করলো যে বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা তাল গাছই রোপণ করলাম। না, একই জাতের গাছ যেন সারিবদ্ধ না হয়। যেমন আহ, কোনো এক কালে কোনো এক ব্যক্তি তাল গাছ লাগিয়ে একটা সড়ক সৌন্দর্য বর্ধন করেছিল শুধু তাল গাছের দৃষ্টিনন্দন দিছিল। তা আমরা এটা থেকে বের হয়ে আসি, যদি একটু ব্যতিক্রম করতে চাই, একটু ব্যতিক্রম হলো, কিছু ফলের গাছ হলো, কিছু ফুলের গাছ হলো, কিছু আহ ছায়া বৃক্ষ হলো,
আপনার তাল গাছগুলো জমির পাড়ে, বিশেষ করে কৃষি জমির পাড়ে তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, সুপারি গাছ এগুলো লাগাতে পারেন। এতে করে হয় কি, এগুলার আকৃতিটা হলো গোলাকৃতি শেপ, এবং এগুলার সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তাল গাছের গুঁড়িতেও কিন্তু সূর্যের রোদের তাপ পড়ে। তার মানে তারপরে কৃষি হ্যাঁ। জমির পাশে, হ্যাঁ, কৃষি জমির পাড়ে যদি এই ধরনের গাছগুলা থাকে, এতে করে কৃষকের জমির ফসলের ক্ষতি হয় না। কিন্তু আমরা অনেকে না আচ্ছা বুঝেই করি কি, যে কৃষি জমির পাড়ে গিয়ে কিছু আহ কৃষ্ণচূড়ার গাছ লাগিয়ে দিলাম, যে ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য। অথচ কৃষ্ণচূড়া গাছের বৈশিষ্ট্য হলো এরা অনেক গভীরে যেতে পারে না, গভীরে যেতে পারে না। এদের ওই উপরের শাখাগুলা যদি ধরেন 7টা শাখা আছে, 7টা শাখার কোনো একটা শাখা যদি আমি একদিক থেকে কেটে দিই, তাহলে তার ব্যালেন্সটা একদিকে সরে গেল। একদিকে সরে যাওয়ার পরে যখন ঝড় বৃষ্টি আসে, তখন সে উপড়ে পড়ে যায় একদিকে, উপড়ে পড়ে যায়। আর এতে করে মানুষ বলে গাছ লাগানোর ভুল, আসলে গাছ লাগানোর ভুল না, গাছের পরিচর্যার সবচেয়ে বড় ভুল আমরা মনে করি এটা। মানে আমার অভিজ্ঞতা আচ্ছা থেকে আমি বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় আছে শাকির ভাই, যে ওই হাইওয়ে রাস্তার পাশে, মানে বড় রাস্তা যেগুলা, অথবা গ্রামের রাস্তা, আশেপাশের রাস্তা যেগুলা বাজারে যাওয়ার জন্য বা পায়ে চলার রাস্তা, এগুলা তো আলাদা বিষয়। আবার হাইওয়ে রাস্তা যেগুলো আছে, বড় বড় গাড়ি চলে, বাস চলে, ট্রাক চলে, হ্যাঁ, ওই রাস্তার আশেপাশে কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে? কারণ হচ্ছে ওই রাস্তার পাশে যেরকম গাছের চারা আমাদেরকে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রক্ষা করবে, আবার ওই গাছের জন্যও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা অনেক সময় হয়। বা রাস্তার মাঝখানে যদি গাছের ডালপালা চলে আসে, তাহলেও দেখা যায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। ও হ্যাঁ, ওখানে আপনি যদি একটু বলেন কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা ইদানিং গত 7-8 বছর যদি আমরা কিছু নিউজ ঘাটাঘাটি করি, তাহলে দেখা যাবে হ্যাঁ, সড়কের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কারো বাড়িতে উঠে গেছে। হ্যাঁ, সড়কের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছে। তার মূল কারণ হলো, সড়কের পাড়ে যখন বিদ্যালয় রাখা আছে, বিদ্যালয়ের আশপাশে আগে কিছু গাছ থাকতো, মহাসড়কের পাশে কিছু গাছ থাকতো, যাতে নিয়ন্ত্রণ আচ্ছা, হারালে বা ব্রেক ফেল করলে গাড়ি গাছের সাথে গিয়ে আশ্রয় নিতে পারে। আমি নিতে পারে। কিছু ভিডিও সংরক্ষণ, হ্যাঁ, কিছু ভিডিও সংরক্ষণ করেছি কিছুদিন আগে, যেটা হলো গাছ থাকার কারণে সে ট্রাক ড্রাইভার উল্টে পড়ে যায় নাই, ট্রাকটা খুব সুন্দর করে গাছের কাছে রেখে উনি গাছ থেকে নামতে, ট্রাক থেকে নিরাপদে আশ্রয় নিতে পারছে। এতে করে ট্রাকের ড্রাইভার এবং ট্রাকের যে মালামাল নিরাপদেই ছিল, কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু যে সড়কে, যেমন আমি আমাদের সিলেট শহরের কথা বলি, আমাদের সিলেট শহরে বোলাগঞ্জ সড়কে যদি আপনি বলেন, এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, সামনে কোরবানি ঈদের দিন থেকে শুরু করে ঈদের 7 দিনে আপনি সবচেয়ে বেশি দুর্ঘটনার সংবাদ শুনবেন, সড়ক দুর্ঘটনার সংবাদ। গত ঈদের আগ পর্যন্ত প্রায় ট্রাক বিদ্যুতের খুঁটির উপরে উঠে গেছে, ট্রাক, ইয়ে, কার, বিদ্যুতের খুঁটির উপরে কার উঠার কারণটা কি? এটা ড্রাইভারের দোষ না, এটা নিয়ন্ত্রণ হারাবে, এটা স্বাভাবিক বিষয়। হাইওয়ে সড়কে নিয়ন্ত্রণ হারাবে যে কোনো ড্রাইভার। সবসময় আপনি গাড়ি নির্ভুল চালানো সম্ভব না, ড্রাইভিং, হ্যাঁ, একটু ভুল হতেই পারে হঠাৎ। কিন্তু এই যে ভুল হওয়াটা ড্রাইভারের, কিন্তু ড্রাইভার ভুল হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় যাবে? একটা গাছের সাথে আশ্রয় নিবে তো হচ্ছে। কিন্তু হাইওয়ে সড়কে গাছ থাকতেছে না। আমরা ছোটবেলা দেখতাম কুমিল্লা বিশ্ব রোডে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে এখনো, কিংবা সেই জয়সর সড়কে, কিংবা আপনি পঞ্চগড়ের বেশি সড়কে দেখবেন এখনো রেন্টি করই গাছ, প্রায় শত বছরের উপরে গাছগুলো এখনো আছে। এগুলো এখনো এই সড়কে কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে, অন্তত পক্ষে খালে গিয়ে মানুষ আহত হচ্ছে না, মারা যাচ্ছে না। তার কারণ কি? গাছে আশ্রয় নিতে পারতেছে। কিন্তু আমাদের সিলেট অঞ্চলে যেই রাস্তাগুলো নতুন করে হয়ে গেছে, নতুন করে এই রাস্তাগুলো হওয়ার পরে আমি